আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা গণিতের স্পেশাল ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ব। তো তার আগে আমি বলবো যে আপনাদের সবাই সবাই ক্লিয়ারলি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন সবাই। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সব ক্লিয়ার আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের আজকের গণিতের খুবই স্পেশাল একটা ক্লাস। এবং আজকের এই ক্লাসের মধ্যে আমরা অনেক নতুন নতুন বিষয় শিখবো, অনেক কিছু শর্টকাট শিখবো। গণিতের যেই জিনিসগুলো আমরা শিখবো সেগুলো বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন রাত 8টার দিকে ধারাবাহিকভাবে আমি ক্লাস নিচ্ছি, রাত 8টার দিকে লাইভ ক্লাসগুলো। এবং ক্লাসগুলো ইতিমধ্যেই আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন, সাজেশন, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট বইয়ের উপরে বেস করে আমি ক্লাসগুলো নিচ্ছি। তবে এইখানকার কোনো যদি বেসিকে ভালো করে বোঝাতে হয় তাহলে সেটা আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আমি যে লাইভ ক্লাসগুলো শেষ করেছি, আমার প্রাইমারি 3য় ধাপে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যে বইটা ছিল সেটা হচ্ছে এমপিবিএন প্রাইমারি শিক্ষক নিয়োগ শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট বইটা। সেখান থেকেও ধারাবাহিকভাবে ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেওয়াই আছে এবং সামনেও আমরা ক্লাস ওগুলো নিয়ে আবার করব। যারা এখন পর্যন্ত এই বইটা কিনেন নাই, এই দুইটা বই অবশ্যই এই দুইটা বই সংগ্রহ করে আপনারা প্রিপারেশন নিতে পারেন। আসেন আমরা স্টার্ট করি আজকের পড়াশোনা। তো আহ, আমাদের আমাদের আজকে আজকে আমাদের পড়াশোনার মূল টপিক কি কি সেটা একটু আমি বলে দেই। আজকে আমাদের পড়াশোনার যে টপিকগুলো আছে তার মধ্যে 1 নম্বরের টপিকের মধ্যে আমরা পড়বো হচ্ছে ভগ্নাংশ। 1 নম্বর টপিক আমরা পড়বো হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? যেমন এই ভগ্নাংশের বিষয়টা আমি যেটা থেকে পড়ছি, আমি একটু বইটা থেকে বলে দেই। আমাদের এই যে সাজেশনস বইয়ের 3408 নম্বর কোশ্চেনে কোন ভগ্নাংশটি বড়, তারপরে আছে কোন ভগ্নাংশটি ছোট। এই যে দেখেন 41তম বিসিএস এ আসছে। তো ভগ্নাংশ থেকে বা কোন দশমিককে ভগ্নাংশে প্রকাশ, এই রকমের কোশ্চেন যেহেতু আসে, আমি ভগ্নাংশ নিয়ে ডিটেইলস আপনাদেরকে পড়াই দিচ্ছি। ওই কোশ্চেনগুলো আমরা সলভ করব, তবে ডিটেইলস আমরা পড়বো, কোনো সমস্যা নাই। তো আসেন আমরা শুরু করে দেই। ওকে, আমরা শুরু করে দেই। হ্যাঁ, প্রথমত প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে এই যে ভগ্নাংশ যে আছে, এই ভগ্নাংশগুলো আপনি কত প্রকারে দেখেন? একেবারে ছোটবেলাকার কথা, যে ভগ্নাংশ আমরা মোটামুটি কত প্রকারের দেখি। একটু সবাই সবাই আমরা জানি যে ভগ্নাংশ মোটামুটি কত প্রকারের হয়, সবারই ধারণা আছে। ভগ্নাংশগুলো প্রধানত 3 প্রকারের দেখা যায়। যদিও মূল ভাগ হচ্ছে 2টা, তারপরও আমরা যদি আলাদা আলাদা যদি 3টা ভাগ বলি, যে একটা প্রকারের আমরা ভগ্নাংশ দেখি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটাকে বলি আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং এই অপ্রকৃত ভগ্নাংশকেই আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে, তাই না? একটা একটা ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আবার একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই তো? আচ্ছা, আমরা জানি একটা ভগ্নাংশের যখন থাকে তার লব থাকে এবং হর থাকে। উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি আমরা হর, তাই না? উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে আমরা হর বলি। যখন লবের লবের মানের চেয়ে হরের মানটা বড় হয়, মানে নিচের মানটা যখন বড় থাকে, তখন সেটাকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। যেমন 4/7, অর্থাৎ এখানে উপরের মানটা ছোট, হ্যাঁ, লবের মানটার চেয়ে, এটা কিন্তু লব, এখানে কিন্তু ফোটা নাই, লবের চেয়ে যখন হরের মানটা বড় হয়, উপরের চেয়ে যখন নিচের মানটা বড় হয়, তাকে বলি আমরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং এর মান সবসময় 1-এর চেয়ে ছোট। এর মানটা কি 1-এর চেয়ে সবসময় ছোট, 1-এর চেয়ে ছোট, কারণ এটা এক এক অংশের চেয়ে এটা এই মানটা হচ্ছে ছোট। একটা এক্সাম্পল দিয়েছি, উদাহরণ। তাহলে উদাহরণ উদাহরণ দিয়েছি এখানে। এখানে আমরা আরো একটা বিষয় দেখব, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে হচ্ছে লবের মানটা হরের মানটার চেয়ে বড়, তাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি দেই, উপরে উপরে যদি আমি বলি, উপরে আছে 11, নিচে আছে মনে করেন 8, এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ।
মানে উপরের মানটা বড়, নিচের মানটা মনে করেন ছোট, এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আরেকটা আরেকটা ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশটাকে আমরা বলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ মূলত অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র আকারেও প্রকাশ করতে পারি। মিশ্র ভগ্নাংশ বলতে আমরা যেটা বুঝি, এইখানে একটা পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশের মানে একসাথে করে থাকে। কিরকম? যেমন আপনার থাকে মনে করেন 6 পূর্ণ 3/2, তার মানে এটাকে বলবো আমরা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, তাই তো? একেবারে ছোটবেলাকার কথা যে ভগ্নাংশ হচ্ছে এই কয়েক প্রকারের। আচ্ছা, প্রথমেই আমি যদি আপনাকে কিছু জিনিস আমি একটু বলে দেই। কিরকম জিনিস বলে দেই? যে মনে করেন আপনাকে যখন ভগ্নাংশের আপনাকে যখন আমি বলবো যে ভগ্নাংশের গুণ করেন, ভগ্নাংশের যখন কখনো গুণ করতে বলা হবে, তখন আমরা মোটামুটি সবাই জানি যে ধরেন আপনাকে আমি বললাম যে এখানে আছে 6/5 কে আমি যদি বলি যে 25/21 25 ভাগের মনে করেন 18 দিয়ে গুণ। আমি যদি গুণের কথা বলি, গুণ করলে আসলে কি রকমের দাঁড়ায়? ভগ্নাংশের গুণের ব্যাপারটা হচ্ছে খুবই সহজ, যে 5/6 আর এইটা আছে 18/25। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে এই ভগ্নাংশগুলা পড়তে ভুল করে, এই জিনিসটা একটু বলে রাখি। এই যে এই ভগ্নাংশটা যে পড়ার নিয়মটা কি, এইটা ভগ্নাংশ দুই ভাবে পড়তে পারেন। একটা হচ্ছে 4/7, 4/7, 4/7 এইভাবে বলতে পারেন। আরেকটা, কেউ যদি বলে যে 4/7, তাহলে কিন্তু ভুল। এইটা কিন্তু 7/4। মানে পড়ার সিস্টেমটা যখন এর দিয়ে বলবেন তখন কিন্তু বলতে হবে 7/4, এটা 7/4, এটা 8/11, এইভাবে করে বলতে হবে। ওটা 3/2, মানে 6 পূর্ণ 3/2। এইটা বলতে এর যখন কথাটা আমরা বুঝাই, তখন এটা বুঝায় যে 7 ভাগের মধ্যে 4 ভাগ আছে। এটা কিন্তু 4/7 নয়, এটা কিন্তু 7/4। আর যদি ভাগ দিয়ে বলি যে 4/7, অনেকেই ভুল পড়ে, যে অনেকেই বলে যে এইটার নাম হচ্ছে 4/7, এটা কিন্তু 4/7 নয়। এটা কিন্তু ভালো করে বুঝবেন। এটা যেমন 6/5 অথবা 5/6 বা 5/6, 5/6 বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। বাই বললে নিচে আসতেছে, সমস্যা নেই। কিন্তু এটাকে যখন এর দিয়ে বলবো, এটা কিন্তু 6/5, 25/18। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ওকে। ওকে, ঠিক আছে। এখন আসেন, এখন আমরা যখন গুণ করি, গুণের সময় কি করি? আমরা কাটাকাটি করি। মনে করেন এইটার সাথে 5 5 5 হচ্ছে 25, হ্যাঁ, 6 3 6 হচ্ছে 18, তাই না? আমরা জানি যে লবের সাথে হর আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি, একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একে 5 দিয়ে ভাগ করলে 5, কে 5 দিয়ে ভাগ করলে 1, 25-কে 5 দিয়ে ভাগ করলে 5, 18-কে 6 দিয়ে ভাগ করলে 3, 6-কে 6 দিয়ে ভাগ করলে 1। তার মানে উপরে থাকলে হচ্ছে 3 ভাগ হচ্ছে 5। তো গুণ করতে গিয়ে কারো কোনো সমস্যা হয় না, আমি জানি সবাই গুণ টুন করতে পারি, এটা নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, কোনো প্যারা নাই। হ্যাঁ, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু 6/5 অথবা 5/6, দুইটার মধ্যে একটা। এটা হচ্ছে 25/18 অথবা 18/25। কিন্তু কেউ কেউ যদি বলে 18/25, এটা কিন্তু ভুল একেবারে। এই কথা কখনোই কিন্তু সঠিক হবে না। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ওকে। এখন আমরা মূলত প্রথমত ভাগে ভাগে যে প্রথম ঝামেলাটা পড়ি। হ্যাঁ, ভাগ। এখন মনে করেন আপনাকে আমি বললাম যে ভাগ করুন, বা আপনাকে আমি বললাম যে এইভাবে করে আছে যে 5 ভাগ হচ্ছে 6, আর এইখানে দেওয়া আছে মনে করেন 35 ভাগ, ধরেন দেওয়া আছে 60। এইটা এইটা মানে কি আসলে ভালো করে বুঝেন। এইটা মানে কি? প্রথমত, এরকম একটা অঙ্কের মধ্যে যখন দেওয়া থাকে এইভাবে করে ছোট টান উপরে দেওয়া আছে, এটা মানে কিন্তু ভাগ দেওয়া আছে। এটা আমি দেওয়ার একটা নর্মাল নিয়ম এবং একটা সাধারণ নিয়ম, একটা শর্টকাট নিয়ম আমি শেখাবো। আমি প্রথমে যদি বলি সাধারণ নিয়মটা যদি আগে আমরা শিখি, সাধারণ নিয়মটা আসলে আমাদের কি বলে। সাধারণ নিয়মটা এইটা যে আমাদের 6/5 এইটাকে ভাগ করতে বলেছে, আসলে 60/35 ভাগ করতে বলেছে। তো সাধারণ নিয়ম বলে আমাদের এরকম, যদি ভাগ করতে বলে, এই যে দেখেন, মানে 6/5কে আমাকে মানে 60/35 দিয়ে ভাগ করতে বলেছে, মানে 6/5কে 60/35 দিয়ে ভাগ করতে বলেছে।
তাহলে যদি ভাগ করতে বলে আমরা কি করতে পারি, আমরা ভাগটাকে গুণ চিহ্ন বসাই দিব, এবং এই যে যেই পাশে যার আগে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বসালাম, এইখানে লবটাকে হর করে দিব, হরটাকে লব করে দিব। এইটা করে দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো খুবই ইজিলি। যে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 5কে 37কে 35কে 5 দিয়ে ভাগ করলে 7, 6কে 6, 6 10 হচ্ছে 60। তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 10/7। যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের অ্যান্সার আসে, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের অ্যান্সার আসে, সেক্ষেত্রে এইটাকে আমরা ইচ্ছা করলে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। যে আমাদের 7 তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 1/7। এটা এইভাবে করেও আমরা বলতে পারি। এই তো, সবাই বুঝেছি? ক্লিয়ার? এটা বুঝেছি। এইটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। এখন আসেন আমাদের শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মটা দেখার পরে আপনার কাছে ওয়াও মনে হবে, আরে ওয়াও টাইপের একবারে। কারণ আমাদের এই শর্টকাট নিয়মটা আমাদের কিন্তু অনেক পরীক্ষাতে কাজে লাগবে। ধরেন আপনার কোনো সময় এরকম আপনার আসছে যে একটা একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে, আপনি ওয়াও টাইপের করে আপনি ভাগ করে দিবেন মারাত্মক ভাবে, একবারে 1 সেকেন্ডে। কিরকম করে? এই যে সবচেয়ে উপরে যে আছে আর সবচেয়ে নিচে যে আছে, সবচেয়ে উপরের সাথে সবচেয়ে নিচেরটা গুণ করে এখানে বসাবেন উপরে, মানে 5 এবং 60 গুণ করে উপরে বসাবেন, এবং মাঝখানে যারা আছে তাদের গুণ করে নিচে বসাবেন, 6 গুণন 35 গুণ করে নিচে বসাবেন। এরপরে আল্লাহর রাস্তে কাটাকাটি করবেন, যে 6কে 6, 6 10 60, 5কে 5, 5 7 35। এই হলো 10/7। অস্থির না? ওয়াও না? ওয়াও টাইপ না? সবাই বুঝেছেন? ক্লিয়ার? এটা কি ওয়াও টাইপ? এই সিস্টেমটা হচ্ছে ওয়াও, যে আমি সবচেয়ে উপরের সাথে সবচেয়ে নিচেরটা গুণ করে উপরে বসাবো, এবং মাঝখানে দুটো গুণ করে নিচে বসাবো। ওয়াও হইলে ওয়াও লেখেন। ওয়াও লাগছে? বিন্যাস সমাবেশের পূর্ণ ক্লাস দিয়ে দিছি, পূর্ণ ক্লাস ইয়ারের মধ্যেই আছে। ফেসবুকে ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। দিয়ে দিছি, এই মাসেই দিয়েছি। অভাগার দুঃখ। ক্লিয়ার? বুঝেছি? আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি দেখি। মনে করেন আপনার আপনার কাছে আছে 7/3, আর উপরে উপরে আছে মনে করেন 21/9। এইটা মানে কত? ঢুসুম করে অ্যান্সার বের করেন। একটু ওয়াও টাইপের করে অ্যান্সার বের করেন দেখি, ওয়াও টাইপের। হ্যাঁ, তাড়াতাড়ি সবাই সবাই একটু শেয়ার করে দেন। আমি বলেছি যে সন্তোষজনক যদি সব সময় এরকম আমাদের যদি উপস্থিতি থাকে, লাইভ যদি সন্তোষজনক জন করে, তাহলে আমাদের লাইভ প্রতিদিন চলতে থাকবে। যখন দেখবো লাইভের পরিমাণ, লাইভেই স্টুডেন্ট কম, পরে ভিউ করছে বেশি, তখন আমি রেকর্ডেড ক্লাস দেওয়া শুরু করবো। যেহেতু কালকেও সন্তোষজনক পরিমাণ আসলে লাইভে লোকজন ছিল, আজকেও আছি আমরা, আমরা তাহলে কন্টিনিউয়াস প্রতিদিন 8টার দিকে ক্লাস করব। তাই আপনারা শেয়ার করে দেন, সবাইকে সবাইকে শেয়ার করে দেন যে আমরা লাইভ ক্লাসটা করি। আর আপনারা সবাই 8টার দিকে ক্লাস করবেন। সবাই করে ফেলেন তো দেখি, ধুমধাম করে। অস্থির অস্থির নিয়মে কি বলেছি? উপরে আছে 7, নিচে আছে 9। একবারে উপরেরটার সাথে নিচেরটা গুণ করে দেন, মানে 7 গুণন হচ্ছে 9, উপরে লিখবেন। মাঝখানে এই দুটো সংখ্যা আছে, 3 গুণন 21 গুণ করে এই নিচে লিখবেন। তারপরে আমরা ঢুসুম ঢুসুম করে কাটাকাটি করবো। 3 ও কে 3, 3 তিরিকা 9, 7 কে 7, 3 7 21, ঢুসুম। 3 ও কে 3, 3 ও কে 3, ঢুসুম ঢুসুম করে কিন্তু আমাদের এক অ্যান্সার বের হলো। অস্থির না? অস্থির না? অস্থির? ওয়াও, জাস্ট কি ওয়াও। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হয় রাত 8টার দিকে প্রতিদিন। এই এই পেজের লাইভ লাইভ হবে 8টায়। এটা হচ্ছে নিবন্ধনের ক্লাস চলতেছে। আচ্ছা, ওকে। সবাই বুঝেছি? বুঝলে ক্লিয়ার কথাটা লেখেন। ওকে, অস্থির। এইবার 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 আপনাদের জন্য
আসতেছে অস্থির কথা। যদি এইবার আপনাদের এরকম থাকে, মনে করেন 8 আছে, নিচে আছে 4/3। এইবার দেখেন, এইবার বড় টান আছে, হ্যাঁ বড় একটা টান আছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায় যে উপরে আছে একটা, নিচে আছে 2টা। আমরা এখন কি করব? একটু বুদ্ধি খাটাবো, ওয়াও টাইপের নিয়মেই আমরা করব। একটু বুদ্ধি খাটাবো, ওয়াও টাইপের নিয়মেই আমরা করব। কি নিয়মে? দেখেন ওয়াও টাইপের নিয়মটা কি হবে? ওয়াও টাইপের নিয়মটা হবে এইরকম যে আমরা এই যে এইখানে যে 8 আছে, 8-এর নিচে মানে দেখেন উপরে শুধু 8 আছে, আমরা কি চিন্তা করতে পারি না 8 মানে 8/1, কারণ উপরে শুধু একা যেহেতু আছে আমি এটাকে ভগ্নাংশ আকারে চিন্তা করতে পারি। 8 মানে তো 8/1, কারণ এই বড় টানটার উপরে শুধু 8 আছে, এটা মানে মনে করবো 8/1, আর নিচে তো 4/3। তাহলে একবারে উপরেরটার সাথে নিচেরটা যদি গুণ করি, তার মানে 8-এর সাথে 3 উপরে গুণ যাবে, 1-এর সাথে 4 নিচে গুণ আসবে। এইবার আমরা ঢুসুমের সাথে কাটাকাটি করলাম, 4-একে 4, 4 দুগুণে 8, তার মানে আমাদের অ্যান্সার চলে আসলো কিন্তু 6। অস্থির, বোঝা গেছে? ক্লিয়ার? পারবো? অস্থির? পারা যাবে? ওয়াও, ওয়াও টাইপ না? একেবারে ওয়াও টাইপের। যদি যদি আপনি যদি আপনি পেরে থাকেন, তাহলে আপনি আমাকে বলবেন এবার। ধরেন আপনার কাছে আছে 12 ভাগ, মনে করেন 12 ভাগ হচ্ছে আপনার কাছে 7। হ্যাঁ, আমরা ভাগ করলাম মনে করেন 18, এটা দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এইবার এইবার দেখেন, আপনি কিন্তু বড় টানটার দিকে খেয়াল করবেন, বড় টানটার দিকে খেয়াল করবেন। বড় টানটার দিকে যদি আমরা খেয়াল করি, এই বড় টানের উপরে দেওয়া আছে ভগ্নাংশ, কিন্তু নিচে ভগ্নাংশ নাই। তাহলে নিচে কি একটা 1 বসাই দিয়ে কি আমি ভগ্নাংশ আকারে চিন্তা করব? এইবার আপনি জাস্ট চিন্তা করেন, উপরেরটার সাথে নিচেরটা আমরা যদি গুণ করি, 12 × 1 হবে, আর নিচে কি আসবে? 7 × 18 আসবে। তারপরে ঢুসুম করে 12-কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, 12-কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 6 আছে 18, তার মানে উপরে আসবে 2, নিচে আসবে 3 × 7 = 21। তার মানে নিচে 3 × 7 কি? 21। অস্থির? ওয়াও! সবারই কাছে ওয়াও লাগছে? সবারই কাছে ওয়াও লাগলে ওয়াও কথাটা লিখে দেন কমেন্টে। সবারই কাছে ওয়াও লাগছে না? আসলেই ওয়াও টাইপের, যে আমরা জাস্ট মানে ভগ্নাংশের উপরে এবং নিচে আমি বানায় নিব, যদি 2টা না থাকে আমরা বানায় নিব অস্থির ভাবে করে। হ্যাঁ, ওকে, অস্থির অস্থির, ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন এখন কথা হচ্ছে ভগ্নাংশের যোগ তো আমরা সবাই পারি, বিয়োগও সবাই পারি। তবে মনে করেন আপনার অনেক সময় অঙ্ক করার সময় আপনি একটা জিনিস দেখবেন, ধরেন আপনাকে আমি যদি বলি যে 5 থেকে মনে করেন 7/2 বিয়োগ করেন। হ্যাঁ, তাহলে আপনার কাছে 7/2 না, আপনাকে আমি আরেকটু বড় দেখে দিই, মনে করেন 11/9 বিয়োগ করেন। হ্যাঁ, আপনাকে আমি যদি এটা বলি একটু বিয়োগ করেন দেখি কত হয়। ঠিক আছে, ওটা হয়ে গেছে। তাহলে আমরা শিখে গেছি এটা। একটু দেখি, মানে 2-1টা একটু শর্ট জিনিসগুলো দেখাই, তারপরে আমরা ভগ্নাংশের আরো ভিতরে চলে যাব, যে যেগুলো আসলে পরীক্ষায় আসছে, তাই না? পরীক্ষায় আসার কোশ্চেন গুলো। আচ্ছা, বিয়োগ বিয়োগ তো আমরা সবাই পারি, বিয়োগ করতে আমরা সবাই পারি। মানে আমরা নর্মাল প্রসেস, আমি প্রথমে সাধারণ প্রসেস যদি বলি, সাধারণ পদ্ধতিতে যদি আমি বিয়োগ করি, মনে করেন এইখানে আমরা নর্মালি যদি যে কোনো একটা পূর্ণ সংখ্যা থেকে একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমরা বিয়োগ করি, সিস্টেমটা এরকম হয়। যেহেতু আমরা নিচে 1 চিন্তা করি, 5 মানে 5/1, 1 আর 11-র লসাগু করলে হচ্ছে 11, 11-কে 1 দিয়ে ভাগ করলে 11, গুণন 5 মানে 55, মাইনাস 11-কে 11 দিয়ে ভাগ করলে 1, তাকে 9 দিয়ে গুণ করলে 9। তার মানে উপরে যায় হচ্ছে আমাদের 46, নিচে থাকতেছে 11। তার মানে আমরা যদি ভাগ করি 46-কে 11 দিয়ে, 4 11, 4 11 হচ্ছে 44, নিচে আসে 2। অর্থাৎ আমি যদি
মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 4 পূর্ণ 11/2 আসে, 4 পূর্ণ 11/2 আসে। হ্যাঁ, 4 পূর্ণ 11/2 আসে, তাই না? 4 পূর্ণ 11/2 আসে, আসে না? ওকে, যদি আপনি একটা জিনিস মনে রাখবেন, এই ট্রিক্সটা অনেক বেশি কার্যকরী যখন আপনার অনেক বড় বড় অঙ্কগুলা, মানে যখনই আপনার এইরকম একটা অঙ্ক আসছে, এই অঙ্কটাতে শেষ পর্যন্ত আপনাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হচ্ছে। অর্থাৎ এই পাশে একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা থেকে আপনি বিয়োগ করতেছেন যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করতেছেন। যদি বিয়োগ করেন প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ মানে কি, উপরেরটা ছোট নিচেরটা বড়, এইটা বিয়োগ করার একটা মারাত্মক নিনজা ওয়াও টাইপের টেকনিক আছে। ওয়াও, জাস্ট ওয়াও, আগেই লিখে দিলাম ওয়াও। কি টাইপের টেকনিক? যে আপনি প্রথমে এই 5-এর জায়গায় আপনি লিখে ফেলবেন 1 কম, মানে 5-এর চেয়ে 1 কম বসাবেন 4। এরপরে নিচে যেটা লব আছে মানে হর আছে সেটা হরই লিখবেন, এবং হর আর লবের যে ডিফারেন্স আছে, এই হর থেকে লব বিয়োগ করলে যে 2, 2 উপরে বসাবেন। দেখেন এই যে 4 পূর্ণ 11/2 চলে আসছে অ্যান্সার। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? বুঝছেন কি? কাহিনী কি বুঝলেন? কাহিনী বুঝছেন? অস্থির 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 টাইপের। দেখেন কাহিনী দেখেন, ধরেন আপনার মনে করেন 11 থেকে আপনি বিয়োগ করবেন 7/3 বিয়োগ করবেন। আপনি কি করবেন? 11-র চেয়ে 1 কম 10 লিখবেন, তারপরে একটা টান দিবেন, নিচে 7 আছে 7ই লিখবেন, 7 থেকে 3 বিয়োগ করলে যে 4, এটা বসাবেন, আপনার অ্যান্সার শেষ। ওয়াও টাইপের করে, ঠিক আছে? এই জিনিসটা আমরা ওয়াও টাইপের করে মনে রাখবো। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমাদের আমাদের শর্তটা কিন্তু মনে রাখবেন। এই পাশে পূর্ণ সংখ্যা, এই পাশে হবে পূর্ণ সংখ্যা, এই পাশে হবে প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করলে, পূর্ণ সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ যদি বিয়োগ করা যায়, আবার ওয়াওটা আরো একজন শুনতে চায়, ওয়াও টাইপের জিনিসটা। মনে করেন আপনার কাছে আসে মনে করেন 21, 21 থেকে কেউ একজন বিয়োগ করতে চাইলো যে 41/10 বিয়োগ করব। আপনি কি করবেন বলেন? এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। বলেন, আপনি ঢুসুম ঢুসুম করে অ্যান্সার দিবেন। কি করবেন? 21-এর 1 কম মানে কি 20, 21 থেকে 1 বিয়োগ করে আপনি বসাবেন 20। তারপরে 20 পূর্ণ কি লিখবেন? 20 পূর্ণ কত? 20 পূর্ণ এই যে 41 যে আছে 41ই লিখবেন। 41 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 31, উপরে 31 বসাই দিবেন, ঢুসুম করে অ্যান্সার চলে আসবে। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? পারবো? ওয়াও, ওয়াও টাইপের, রাইট। এইবার আসেন, এইবার আমরা এইবার চলে আসি আমাদের। আচ্ছা, কেউ যদি বলতো যে স্যার আপনি তো বিয়োগ শিখাইলেন, যোগ তো শিখাইলেন না ভাইয়া, এই পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যদি যোগ করতে বলে, যোগ করতে বললে তো ভাইয়া এই যোগ চিহ্ন উঠাই দিলেই যোগ হয়ে যায়। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। যোগ করতে বললে তো কোনো কথাই নাই, যোগ করতে বলা মানে যোগ চিহ্ন উঠাই দিলেই ওইটা। 21 প্লাস 41/10 মানে 21 পূর্ণ 41/10, মানে যোগ তো কোনো বিষয়ই না, তাই যোগটা দেখাই নেই। কেউ আবার মনে করেন না যোগ মনে হয় কঠিন, যোগ কিন্তু কিছুই না। এই 11-র সাথে 7-এর 3 যোগ করা মানে কি? 11 পূর্ণ 7-এর 3, এটা কিন্তু জাস্ট যোগ চিহ্ন উঠাই দিলেই অ্যান্সার শেষ। মানে আপনাকে কেউ যদি বলে, আপনাকে কেউ যদি বলে যে 3 পূর্ণ 2-এর 1, এইটা মানেই কিন্তু 3+2-এর 1, 3+2-এর 1। হ্যাঁ, মানে 3 পূর্ণ, এটা মানেই 3 পূর্ণ 2-এর 1, মানে যোগ করতে বললে তো জাস্ট যোগ চিহ্ন উঠাই দিলেই অ্যান্সার শেষ। কথা কি বুঝে গেছে? ওকে, আহ ওকে, ক্লিয়ার? লব বড় হইলে তো অপ্রকৃত ভগ্নাংশ, সেটা তো 1-এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে আগে প্রকৃত বানাই নিতে হবে, তাছাড়া করা যাবে না। এটা কিন্তু অপ্রকৃত হলে করা যাবে না। আসেন এইবার আমরা আমাদের শিক্ষক নিবন্ধন বইয়ের যে আমাদের যে কোশ্চেন, আপনি আগে দেখেন যে ভগ্নাংশ থেকে যে কোশ্চেন আপনারা জানেন, সবচেয়ে বেশি কোশ্চেন মানে বিভিন্ন পরীক্ষায় এইটা, বা আপনার আপনার যদি আমি বলি বিসিএস পরীক্ষায় বলেন, কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এই বিষয়গুলো কি আসে না পরীক্ষায়? তারপরে এইটাকে ভগ্নাংশে প্রকাশ করো, এগুলো পরীক্ষায় আসে। তাই আমরা এর মধ্যে এখন চলে যাই কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এই টাইপের কোশ্চেনের মধ্যে। তো আসেন আমরা স্টার্ট করি কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এই টাইপের কোশ্চেনের মধ্যে আমরা চলে আসি। এখন প্রথম কথা, এই অঙ্কটা
এই অঙ্কগুলা করার বেসিক নিয়ম কি? বেসিক নিয়ম কি? আমাদের বেসিক নিয়মটা একটু আমি শিখাই দিই। আমি শর্টকাট পরে শিখাই, কারণ বেসিক নিয়মটা শেখা উচিত। আপনি বেসিক নিয়ম শিখবেন না? অবশ্যই বেসিক নিয়ম শেখা উচিত, কারণ বেসিক নিয়ম থেকেও অনেক সময় কোশ্চেন চলে আসে। কিরকম আপনাদেরকে বলছি। এখানে ভগ্নাংশ আছে 4 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ, 7 ভাগের 6 ভাগ, আর 8 ভাগের 7 ভাগ। এটার বেসিক নিয়ম হলো যে এগুলোকে সমহর ভগ্নাংশে পরিণত করা। সমহর, সমহর মানে সমান হর, মানে এটার বেসিক নিয়ম হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। এটার সিস্টেমটা কি? যে সমান হর যে তৈরি করবেন সেটা হচ্ছে 5, 4, 5, 7 এবং 8-এর আমাকে লসাগু করতে হবে। হ্যাঁ, এটার আমাকে কি করতে হবে? লসাগু করা লাগবে। আমাদের সিস্টেমটা হবে এটার লসাগু। দেখেন, এটাকে যদি আমি লসাগু করতে চাই, তাহলে আমরা 4, 5, 7 এবং 8, এটা যদি আমরা লসাগু করতে চাই, 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 5, 7, এখানে 4, আবার 2 দিয়ে যায়, 2 ওকে 2, 5, 7, 2, আর তো যায় না। তার মানে আমরা বলতে পারি 2 দুগুণে 4, 4 5-এ 20, 20-কে 7 দিয়ে যদি আমরা গুণ করি 140, মানে 280। এটা লসাগু আসতেছে 280, তাই না? এটা লসাগু আসে হচ্ছে 280। এখন লসাগু আমি আমি পরে, আমি শর্টকাট পরে, আগে আমি একটু বেসিকটা শিখাইতে চাই, সবাইকে বেসিক শেখাতে চাই। তো এটা নিয়মটা হচ্ছে যে প্রথমত আমাদের এই 4 ভাগের 3 ভাগকে আপনি যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেন, আপনার কোশ্চেনের মধ্যে আগামীবার আসতে পারে না যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেন? আসতে পারে তো। তাই বেসিক নিয়মটা শিখতে তো ক্ষতি নাই। সমহর করা মানে আমি যে লসাগু পাবো, সেই লসাগুর সমান আমাকে সবগুলা হরকে বানাইতে হবে। অর্থাৎ আপনি দেখেন, এখানে আপনি যে লসাগু পেয়েছেন, আপনি লসাগু পেয়েছেন হচ্ছে এখানে 280, তাই না? লসাগু কি বুঝেছেন? লসাগু কেমনে করে বুঝেছেন? লসাগু কেমনে করে বুঝেছেন? যে 4, 5, 7 এবং 8, এগুলো লসাগু কেমনে করে বুঝছেন? ক্লিয়ার? হুম, ওকে। আচ্ছা, তো এই লসাগু করে আমি নিচে নিচে আমি 280 মিলাবো, 280 আমাকে মিলাইতে হবে। বলেন তো, 280 যদি মিলাইতে চান, 4-এর সাথে কত গুণ করলে 280 হবে? 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28, মানে 70 গুণ করতে হবে। তাহলে 3-এর সাথেও আপনি 70 গুণ করবেন, 3-এর সাথে আমরা 70 গুণ করলে পাবো হচ্ছে 210। তাহলে আমরা পাবো হচ্ছে 210, রাইট? বুঝছি। আচ্ছা, তাহলে লসাগু লসাগু হয়েছে 280। আমি বানাইলাম 4 ভাগ 3-কে, আমি যদি 280 যদি লব মানে হর বানাই, তাহলে এটা আমরা জানি যে এই যে দেখেন 280 4-এর কত গুণ আপনি বুঝতেই পারতেছেন। 4 সাথে হয় 28, মানে 70 গুণ। কারণ 4-কে 70 দিয়ে গুণ করলে মানে 280 হয়। তার মানে 3-কেও 70 দিয়ে গুণ করতে হবে। আমি তো বেসিক নিয়মটা তো কঠিন আছে, আমি বলি নাই যে বেসিক নিয়ম অনেক সহজ, কারণ বেসিক নিয়মে তো আমরা করি নাই এই কারণেই। শর্টকাট নিয়ম কেন করি? সময় সাপেক্ষ। কেন শর্টকাট নিয়ম করি? অনেকেই বলে স্যার আমি শর্টকাট নিয়ম শিখবো না, খালি বেসিক নিয়মে করবো। করেন বেসিক নিয়মে, এত সময় আছে আপনার? পরীক্ষার হলে এত সময় আছে? পরীক্ষার হলে কি আপনি এত সময় পাবেন? হ্যাঁ, তারপরেও বেসিক জানা জরুরি। তার মানে আপনি বেসিক নিয়মে করবেন তা নয়। আচ্ছা, আমি যদি 280-কে আমরা যদি এবার 5 দিয়ে ভাগ করি, 280-কে 5 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 56। 28, 28 দুগুণে 56, হ্যাঁ। তার মানে এর হচ্ছে এটা 56 গুণ। তার মানে 280টা হচ্ছে 56 গুণ। দেখি, 5 6 30-এ 0, হাতে থাকলো, হাতে থাকলো 3, 5 5 25, আর 3 28, হ্যাঁ। তার মানে 4-এর 56 গুণ কত হবে? 4-এর 56 গুণ হচ্ছে 4 6 24, আর 4 5-এ 20, আর আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই। 20 আর 2 হচ্ছে 22। তার মানে 5 ভাগের 4 ভাগ, এইটার যদি আমরা 280 লবে পরিণত করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। এবার হচ্ছে 7 ভাগের 6 ভাগ। তার মানে 7 ভাগের 6 ভাগকে আমি যদি 280-তে পরিণত করি, তাহলে এখানে এটা হচ্ছে 40 গুণ। 4 সাথে যদি 28, মানে 40 গুণ। এটাকেও আমরা 40 দিয়ে গুণ করব, তাহলে পাবো 4 6 24, মানে 240 পাচ্ছি। লাস্ট বাট নট লিস্ট, আমাদের আসতেছে হচ্ছে 7 ভাগের 8 ভাগ, মানে 8 ভাগের 7 ভাগ। তাহলে এইটাকে যদি আমরা 280 চিন্তা করি, তাহলে 280-কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? 4 6 24, মানে 3 8-এ হচ্ছে 24, 4 0 35 আসে না? 5 8-এ 40, 35 গুণ। আমরা একটু চিন্তা করে দেখি, চেক করে দেখি 280 মিলে কিনা। 5 8-এ 40-এ 0, হাতে থাকলো 4, 3 8-এ 24 আর 4-এ, হ্যাঁ। তার মানে একে যদি আমরা 35 দিয়ে গুণ করি, তাহলে 5 7-এ 35, আর 3 7-এ 21, 21 আর 3-এ হচ্ছে 24। তো এইটা হচ্ছে আমাদের নিয়ম। হ্যাঁ,
তো এইটা এটা হচ্ছে আমাদের নিয়ম, যে প্রথমত এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। বেসিক নিয়মটা কি, যে সবগুলা লবকে হরকে আমাকে সমহর বানাইতে হবে, অর্থাৎ এটাও 280, এটাও 280, এটাও 280, এটাও 280 বানাইতে হবে। এরপরে যার লবের মান ছোট সেই ভগ্নাংশটা ছোট, যার লবের মান বড় সেই ভগ্নাংশটা বড়। এইখানকার মধ্যে সবচেয়ে ছোট লব আমরা কাকে দেখতে পাচ্ছি? আমরা সবচেয়ে ছোট লব দেখতে পাচ্ছি 4/3 ভাগকে। তার মানে 4/3 হচ্ছে সবচেয়ে ছোট, 4/3 হচ্ছে সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় কে? তাহলে যদি বলতো সবচেয়ে বড় কে, তাহলে এখানে সবচেয়ে বড় আছে কিন্তু 8/7 এই নিয়মটা, এই নিয়মটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। আমি এইটারই যদি আপনাদেরকে বলি শর্টকাট নিয়মটা কি, আমি আরেকটা ছোট অঙ্ক বেসিক নিয়মে করাই দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তবে এইবার আমরা শর্টকাটে চলে যাই, কারণ আমাদের শর্টকাট বহুত জরুরি। আমাদের টাইম বাঁচানোর জন্য আমাদের শর্টকাট প্রয়োজন, যে কোন কোন পদ্ধতিতে আমরা আসলে এটা পরীক্ষায় অ্যান্সার করব। পরীক্ষায় অ্যান্সার করব, আমাদের আছে 4/3 আর 5/4 এই দুইটার মধ্যে প্রথমে আমরা কম্পেয়ার করব। প্রথম দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব? এই যে উপরেরটা যে আছে, উপরেরটার সাথে নিচেরটা গুণ করব। 3×5 হবে 15, এই 4-এর সাথে আমি এখানকার 4 গুণ করব, 4×4 হচ্ছে 16। তো এই যে দেখেন 15 আর 16-র মধ্যে 15 হচ্ছে ছোট, তার মানে এই দুইটার মধ্যে 4/3 হচ্ছে ছোট। তার মানে যে কে জিতলো? ছোট হইলো 4/3। আমি কি বললাম? লবের সাথে এটার হর গুণ করে এর লবের উপরে বসাইতে হবে, এর লবের সাথে এর হর গুণ করে উপরে বসাইতে হবে। এই দুটার মধ্যে যেহেতু ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে বলছে, কে ছোট? এই 15 ছোট, তার মানে 4/3 এটা লিখে ফেললাম। দ্বিতীয়, আমি আমি যদি এইবার 7/6 এবং 8/7 মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমাদের কি হবে? অ্যান্সার হচ্ছে এই দুইটাকে আমরা গুণ করব, এই দুইটা গুণ করলে পাচ্ছি 6×8 = 48। এইবার 7-এর সাথে 7 গুণ করলে পাচ্ছি 49। আমরা বুঝতেই পারছি 48 আর 49-এর মধ্যে আমাদের হচ্ছে 48 হচ্ছে ছোট, তার মানে 6 ভাগে আমাদের হচ্ছে 7/6 হচ্ছে ছোট। এইবার আমি কম্পেয়ার করব এই দুইটার মধ্যে, অর্থাৎ 4/3 এবং 7/6 মধ্যে কম্পেয়ার করব। আমরা দেখতে পাচ্ছি 3×7 হচ্ছে 21 আর 4×6 হচ্ছে 24। যেহেতু 21 হচ্ছে ছোট, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 4/3। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? আমি আমি আরেকটা ছোট ভাবে করি, আমি একটা বলে দেই। মনে করেন 3/2 আছে, তারপরে 5/3 আছে, 7/4 আছে, আর মনে করেন 2/1 আছে। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়? এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়? আমি এটা জানতে চাই। হ্যাঁ, যারা বুঝেন নাই তারা ভালো করে দেখেন, বড় হোক ছোট হোক যেটাই হোক একইভাবে করেই করতে হয়। তাহলে আমাদের সিস্টেম কি হবে বলেন? প্রথমে দুইটার মধ্যে কম্পেয়ার করব। প্রথম দুইটার মধ্যে কে বড়? 3/2 এবং 5/3 মধ্যে কে বড়? সেটা কিভাবে? এই 2-এর সাথে এই 5 গুণ করলে 5×2 = 10, এই 3-এর সাথে এই 3 গুণ করলে এটা হচ্ছে 9। তাহলে 10 আর 9-এর মধ্যে কে বড়? 10 আর 9-এর মধ্যে কে বড়? 10 বড়। তার মানে এই দুইটার মধ্যে বড়টা নিচ্ছি আমরা হচ্ছে 3/2। ক্লিয়ার? বুঝেছি? মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, জাস্ট আমরা যদি এখানে বড় চাই তাহলে বড় মানটা নিব। এই যে 10 যেহেতু বড় 9-এর চেয়ে, তাহলে 3/2টা 5/3 চেয়ে বড়। এইবার এইবার যদি আমাদের এইবার যদি আমরা দ্বিতীয় দুইটা নিয়ে ট্রাই করি, এই দুইটার মধ্যে, তাহলে 7/4 বড় নাকি 2/1 বড়? অ্যান্সার হচ্ছে এই দুটা যদি আমরা গুণ করি, এই দুটা, এখানে হচ্ছে 4×2 = 8, এখানে হচ্ছে 7 × 7, এই দুটার মধ্যে 8 বড়, তার মানে এই দুটার মধ্যে 7/4 বড়, 7/4 বড়। এখন আমাদের কম্পেয়ার, একজন বলছে যে যদি 3টা থাকে, আচ্ছা ঠিক আছে, মানে এখনো আপনি ধরতে পারেন নাই, তার মানে যে কোশ্চেন করছে যে যদি 3টা থাকে, তার মানে আপনি বিষয়টা এখনো ধরতে পারেন নাই, মানে মাথায় ঢুকে নাই তার মানে। তাহলে এখন 3/2 সাথে আমরা যদি 7/4 যদি আমরা কম্পেয়ার করি, 7/4 যদি কম্পেয়ার করি, তাহলে কি হবে? এই 2 × 7, 7 দ্বিগুণে হচ্ছে আমাদের 14, আর 3-4 হচ্ছে আমাদের 12। তাহলে এই দুটার মধ্যে 14 যেহেতু বড়, তার মানে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের 3/2। তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3/2, অর্থাৎ এই সবগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 3/2। ক্লিয়ার? সবাই বুঝেছি?
পারবো? মানে প্রথমে এই দুটার মধ্যে কম্পেয়ার, তারপরে এই দুটার মধ্যে কম্পেয়ার, এই দুটার মধ্যে যে বড় সেটা লিখে ফেলেছি, এই দুটার মধ্যে যে বড় লিখে ফেলেছি, তারপরে ওদের দুটার মধ্যে কম্পেয়ার। ওকে, আচ্ছা, প্রথমে আমি দুই দুই টাইপের কোশ্চেন আসছে। আমি দেখতে পাচ্ছি যে দুই টাইপের কোশ্চেন আসছে। একটা কোশ্চেন হচ্ছে যে তিনটা থাকলে কি করব, মনে করেন 4/3 আছে, তারপরে মনে করেন 8/5 আছে, আর মনে করেন 11/9 আছে। হ্যাঁ, 11/9 আছে। তো এগুলোর মধ্যে কোনটি বড়? এগুলোর মধ্যে মনে করেন তিনটা থাকলে কি করব, যে কোনটি বড়, কি কি করব? তো এইটা একটা কোশ্চেন আসছে, সেটা একটু আমি অ্যান্সার করি। কোনটি বড় কিভাবে করব? যে কোনো দুইটা মিলে আগে আপনি কম্পেয়ার করেন, প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার করেন। এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, তাহলে এইটাকে এটা দ্বারা গুণ করলে কি হবে? 3 × 8 = 24। এটাকে এটা দ্বারা গুণ করলে কি হবে? 20। তার মানে 24 যেহেতু বড়, তার মানে এই দুটার মধ্যে জিতলো কে? এই দুটার মধ্যে জিতলো হচ্ছে 4/3। এরপরে আর আমার একটাই বাকি আছে, জাস্ট এর সাথে কম্পেয়ার করলেই শেষ। মানে এটা না বুঝার কিন্তু কিছু নাই, যে আপনি বলছেন একটু মাথা খাটাতে হবে, আরে কিছুই তো নাই এটাতে। এটা তো আর অপর দুইটা নাই যে আরেকজন জয়ী হয়ে আসবে। এখানে তো একটাই বাকি থাকলো, এই দুটার মধ্যে এ জিতলো, একে নিলাম। আর একটাই বাকি আছে, এর সাথে এখন কম্পেয়ার করবো। 3 × 11 = 33, আর 4 × 9 = 36। শেষ কাহিনী হচ্ছে এবার আমাদের 36 যেহেতু বড়, তার মানে সবচেয়ে বড়, এখানকার সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই সব সব ক্ষেত্রে জয়ী হলো হচ্ছে 11/9। ইজ ইট ক্লিয়ার? আমি জানতে চাই সবাই ক্লিয়ার হয়েছেন? ধুমধাম ক্লিয়ার? ওয়াও টাইপের ক্লিয়ার? যদি ওয়াও টাইপের ক্লিয়ার হয়ে থাকেন, ওয়াও কথাটা লিখে দেন। সবাই কি ওয়াও টাইপের ক্লিয়ার হয়েছে কিনা জানতে চাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত মানে এখানে এখানে দেখুন, এইখানে এই কোশ্চেনটা আছে যে নিচের কোন কোন এই ভগ্নাংশটা হচ্ছে বড়। এটা হচ্ছে 41 BCS এ আসছে। এইবার এইটার অ্যান্সার আপনারা দিবেন। 41 BCS এর এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দিবেন যে 12/5 আর 13/6 মধ্যে কে বড়? 13/6 আর কি, 13/6 মধ্যে কে বড়? এটার অ্যান্সার দেন। যেহেতু আমরা যদি গুণটুন করে ফেলি, বলেন 5-এর সাথে যদি 13 গুণ করি, 5 × 13 = 65। 6-এর সাথে 12 গুণ করলে 6 × 12 = 72। যেহেতু কোনটা বড়, 72 তো ডেফিনেটলি বড়। এই দুটার মধ্যে জয়ী হলো কে? 13/6 জয়ী হয়েছে, এ হচ্ছে জয়ী হলো। জয়ী জয়ী দলে আছে এটা। আচ্ছা, এরপরে এরপরে দুইটা সংখ্যা হচ্ছে 13/6, সরি 24/24 হচ্ছে 11 ভাগ, এবং 8 ভাগের হচ্ছে 3 ভাগ। এই দুটার মধ্যে কে জয়ী? 8 × 11 = 88, আর 3 × 24 হচ্ছে 72। যেহেতু 88 বড়, তার মানে এই দুটার মধ্যে জয়ী হচ্ছে 24/11 ভাগ। এখন আমাদের এই দুটার মধ্যে কম্পেয়ার হবে যে 11/6 বড় নাকি 24/11 বড়। তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের অ্যান্সার কি আসবে? 6 × 24 করলে 6 × 24 = 144, আর 13 আর 11 গুণ করলে 143। তার মানে 143 আর 144-এর মধ্যে যেহেতু 144 হচ্ছে বড়, তার মানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানকার 13/6। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? ঢিসুম ঢিসুম। হ্যাঁ, প্রশ্নে যদি বড় চায় তাহলে বড় বেছে নিব। এই দুটার মধ্যে বড় আছে 72, তাই 13/6 লিখছি। প্রশ্নে বড় চাইছে, তাই 88 আর 72-এর মধ্যে 88 বড়, তাই বড়টা বেছে নিছি। এই দুটার মধ্যে যে বড় সেইটাকে নিয়েছি। আর যদি ছোট চায়, এই দুটার মধ্যে যে ছোট আমি তখন নিতাম এটাকে, আবার এই দুটার মধ্যে যে ছোট তাকে নিতাম, এবং তার মধ্যে কম্পেয়ার করে যে ছোট তাকে নিতাম। ক্লিয়ার? ঢুসুম ঢুসুম। ইজ ইট ক্লিয়ার?
আচ্ছা, এখন এখন কিছু কথা থাকে, মানে কিছু কথা আছে, মানে কি কিছু বেসিক জিনিস একেবারে ক্লাস 3-4 এর কিছু বেসিক আছে। কিরকম কিরকম বেসিক? কিছু বেসিক আপনি মনে রাখতে পারেন খুব তাড়াতাড়ি, অঙ্ক অঙ্ক যেগুলো যদি কোনো সময় অপশনে এরকম যদি থাকে, যেমন আপনার যদি লব সমান দেওয়া থাকে, আপনার মনে করেন বললো যে 11/2, 11/3, 11/4, 11/5, মনে করেন 5টা ইয়ার মধ্যে কে বড় কে ছোট আপনাকে লিখতে, এটা বলা থাকলো। তো এইটা একটা বিষয় থাকতে পারে। আবার থাকতে পারে আপনার মনে করেন আছে, মনে করেন দেওয়া আছে যে আহ, আপনার আপনার দেওয়া আছে মনে করেন 3 ভাগ দেওয়া আছে 4, আবার 3 ভাগ দেওয়া আছে মনে করেন 5, 3 ভাগ মনে করেন দেওয়া আছে 7, আর 3 ভাগ মনে করেন আছে আপনার 11। ঠিক আছে, এরকম দেওয়া থাকতে পারে। আরেকটা দেওয়া থাকতে পারে, দেখেন মানে মজার বিষয়টা দেখেন, এই কয়েকটা একটু বেসিক জিনিস মনে রাখতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে। আরেকটা এরকম থাকতে পারে যে আপনার আছে মনে করেন 3/1 ভাগ, অথবা আপনার কাছে আছে 5/3 ভাগ, অথবা আছে 7/5 ভাগ, অথবা আছে 9/7 ভাগ, এরকম আছে। এই কয়েকটা বেসিক জিনিস খুবই মারাত্মক ভাবে করে মনে রাখতে পারেন। এটা মনে না রাখলে যে সমস্যা আছে তা বলছি না, তবে কিছু বেসিক আছে না যে আপনাদের মনে না রাখলে, আপনারা বাচ্চা কাচ্চা যদি আপনাদের পরে জিজ্ঞেস করে আর এইটা কি হবে, এটা জানা উচিত একটা জিনিস। কিরকম? যদি কোনো লবের মানে এইটা 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 হরগুলো সবার সমান, যাদের হর যদি সমান থাকে, যার লব বড় সেই ভগ্নাংশটা বড়। এখানকার সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে এটা, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এইটা। কারণ যদি হর সমান থাকে, লব বড় হইলে ভগ্নাংশটা বড়। লব যদি মানে হর যদি সমান থাকে, নিচেরটা সমান থাকলে যার উপরেরটা বড় সেই ভগ্নাংশটাই বড়। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু যদি যদি এইবার কি, যদি এবার লবটা সমান থাকবে মানে উপরেরটা সমান থাকে, এগুলা সবগুলাই 3, উপরেরটা সবগুলাই 3, কিন্তু নিচেরটা, এখন নিচেরটা যার বড় সেই ভগ্নাংশটা ছোট। তার মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে ডান পাশেরটা, আর বাম পাশের গুলা হচ্ছে বড়। একেবারে বেসিক। তাহলে আমি আবার বলি, যদি এখানে হচ্ছে হর সমান, সবগুলারই হর হচ্ছে 11, হর যদি সমান থাকে তাহলে লব বেশি হইলে ভগ্নাংশটা বড়। কিন্তু লব যদি সমান থাকে তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটা ছোট, যার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। আবার লব আর হরের মধ্যে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্স সব ক্ষেত্রে যদি সমান থাকে, লব আর হরের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেইটা যদি সব ক্ষেত্রে যদি সমান থাকে, তাহলে যার, দেখেন এই লব আর হরের ক্ষেত্রে সবগুলোরই কি ডিফারেন্স, কি ডিফারেন্স কি সমান। এই ক্ষেত্রে যার এই সংখ্যাগুলা বড়, এই যে দেখেন 3, 3, 1, এই দুটার মধ্যে ডিফারেন্স 2, এটার মধ্যে ডিফারেন্স 2, এটার মধ্যে ডিফারেন্স 2, এটার মধ্যে ডিফারেন্স 2, এখানে সংখ্যা যেটার বড় সেই ভগ্নাংশটাও বড়। এখানকার ভগ্নাংশ বড় হচ্ছে সবচেয়ে এটা। মনে করেন আপনাকে বলা হয়েছে 2/1 ভাগ বড় নাকি 3/2 ভাগ বড়, দুইটারই মধ্যে ডিফারেন্স আছে 1 করে। তাহলে এইখানে কি সংখ্যা কি, এই 3 আর 2, এই যে 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3 বড়, তার মানে এই সংখ্যা দিয়েও 2/1 চেয়ে 3/2 ভাগ বড়। সবাই বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝছি? কথা কি বুঝলাম? কাহিনী কি বুঝলাম? তাহলে এই 3টা জিনিস একেবারে বেসিক, এই বেসিক জিনিসটা মাথায় রাখেন যে হর যদি সমান থাকে, লব যার বেশি হবে সে বড়, লব যদি সমান থাকে যার হর বেশি হবে সে ছোট, আর লব আর হরের মধ্যে যদি ডিফারেন্স বড় হয়, যেই যেই সংখ্যাগুলা বড় সেই সেই ভগ্নাংশটাও বড়। সবাই বুঝেছেন? আপনাকে কেউ যদি বলে, আপনাকে কেউ যদি বলে এই বলেন তো 5/4 বড় নাকি 6/5 বড়, দেখেন ডিফারেন্স দুইটাতেই 1 আছে। তাহলে এই যে 4-এর চেয়ে 5 বড়, মানে ডিফারেন্স আগে দেখবেন, এই দুটারই ডিফারেন্স 1, দুটারই ডিফারেন্স আছে 1, মানে লব আর হরের ডিফারেন্স দুটাই 1। এখন আপনার যেই ভগ্নাংশটা, এই যে দেখেন 4-এর চেয়ে 5 বড়, মানে যেই সংখ্যাগুলো বড় সেই ভগ্নাংশটাও বড়। ক্লিয়ার? বুঝেছি? এই এই 3টা বেসিক মনে রাখবেন। মানে আমি বলতেছি না যে এগুলো বেসিক ছাড়াই আপনি ছাড়া আপনি এর আগের নিয়মে করতে পারবেন না, করতে পারবেন, কিন্তু বেসিক এতটাই বেসিক, এটা এটা আপনার জানা থাকা উচিত। হ্যাঁ, এই বেসিকটা জানা থাকা উচিত। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আপনাদের কাছে আমি একটু জানতে চাই, দেখি তো বেসিকটা বুঝলেন কিনা। আপনি আমাকে বলেন তো, জাস্ট এ নাম এ নাম্বার অপশন আছে, মনে করেন মানে কোনটি বড়, দেখি পারেন কিনা। এ নাম্বার অপশন
ধরেন আপনার কাছে আমি দিলাম 25/23 বি নাম্বার অপশন, 7/5 সি নাম্বার অপশন, 21/19 ডি নাম্বার অপশন, আমি বললাম যে 3/1 কোন ভগ্নাংশটা বড় বলেন, কিভাবে চিন্তা করবেন, ঢুসুম করে বলেন। মাঝে মাঝে আপনাদের অপশন এরকম দেয়া থাকে অপশনে, তখন আর বেশি কিছু মানে ভাবারই কিছু নাই। সবগুলারই মধ্যে ডিফারেন্স দেখেন 2 করে আছে, সবগুলারই মধ্যে ডিফারেন্স আছে 2 করে। সবগুলারই মধ্যে যদি ডিফারেন্স কি সমান থাকে, তাহলে সংখ্যা দিয়ে সবচেয়ে বড় কে কে আছে? এই যে 25 আর 23 হচ্ছে সবচেয়ে বড়। 25 হরে 25 লবে 23, এরাই সবচেয়ে বড়। তার মানে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ নাম্বারটা। ডেফিনেটলি আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সুন্দর। হুম, ওকে। আসেন আমরা আমরা দ্রুত গতিতে আমাদের নিবন্ধন বইয়ের কোশ্চেন গুলো এক এক করে করি। আমরা এইবার চলে আসতেছি 3410 নম্বর কোশ্চেনে। 1.1 এর মানে কত? 1.1 কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? আমরা জানি 1.1 যদি ভগ্নাংশে আমরা প্রকাশ করি তাহলে কি হয় বলেন তো? 1.1 কে ভগ্নাংশে প্রকাশ করলে, দশমিককে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই যে দশমিক যে থাকবে, দশমিকটাকে উঠাই দিলে, উঠাই দিয়ে আমি পুরো সংখ্যাটা লিখতে হয়। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা 0। তার মানে 11/10। তার মানে 11/10 হবে। আমরা চলে আসি, এখানে বলেছে 0.513 কে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দশমিকটা উঠাই দিয়ে বাকি থাকে 513। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা 0 বসবে। তাহলে আমাদের ভগ্নাংশের কাহিনী আমরা শেষ করে ফেলবো। দশমিকের এইবার আমাদের যোগ আছে। দশমিকের যোগ করার সিস্টেমটা কি শুনেন। এইখানে আছে 0.1, এরপরে আছে 0.01। মনে রাখবেন, দশমিকের যোগ করার ক্ষেত্রে বিয়োগ করার ক্ষেত্রে একটাই নিয়ম। নিয়মটা কি? দশমিক বরাবর দশমিককে বসাইতে হবে। 0.1 আছে, এরপরে 0.01 আছে, আমি 0 দিয়ে দশমিকটা দশমিক বরাবরই বসাতে হবে। 0.1টা এইভাবে করে লিখবো। আবার 0.001 দশমিকটা দশমিক বরাবর বসবে, 0.01টা এইভাবে করে লিখবো। এরপরে জাস্ট যোগ করে দিব। একের উপরে কিছু নাই মানে শূন্য চিন্তা করব। একের 1 0 মিলে তো একই, 1 0 0 মানে একই। তার মানে 0.111। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? মানে 0.1, 0.01, 0.001। তার মানে কিছু নাই মানে এগুলোতে আসলে শূন্য আছে, কিছু নাই মানে আমরা ইচ্ছা করলে শূন্য বসাই দিতে পারি। আপনাদেরকে প্রথম ক্লাস মানে গত ক্লাসের আগের ক্লাসে আমি কিন্তু বলেই দিছিলাম যে দশমিকের পরে যখন শেষ হয়ে যায় ইচ্ছা মতো শূন্য বসাইলেও মান কোনো পরিবর্তন হবে না। যেমন বিয়োগের ক্ষেত্রে আপনাকে বলেছে 2.732, এইটা থেকে বিয়োগ করতে বলছে 0.523 বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রেও দশমিক বরাবর দশমিক বসবে, দশমিক বরাবর দশমিক বসবে। আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী নাই। নর্মাল বিয়োগ করব, নর্মাল বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 2 বিয়োগ করা যায় না, 12 থেকে 3 বিয়োগ করলে 9, হাতে থাকলো 1। তাহলে 3 3 0, এখানে থাকতেছে 2, দশমিক দিলে 2 থেকে 0 বিয়োগ করলে 2, 2.209 হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন কালো কালি দিয়ে লিখবো, আচ্ছা ঠিক আছে, কালো কালি দিয়ে লিখবো, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, যাদের যাদের যোগ বিয়োগে প্রবলেম হচ্ছে আপনাদেরকে আমি 2-1টা যোগ বিয়োগ আলাদা করে করে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন, মনে করেন একটা আমি যোগ করলাম যে 0.17 প্লাস হচ্ছে 21 প্লাস 135.7, এই তিনটা মনে করেন আমরা যোগ করতেছি। তাহলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে করে করতে হয়। ভালো করে বুঝেন। হ্যাঁ, শুধুমাত্র মাথায় রাখতে হবে, শুধুমাত্র আমাদেরকে মাথায় রাখতে হবে যে দশমিক বরাবর আমরা দশমিক বসাবো, দশমিক বরাবর দশমিক বসাবো। যেমন এইখানে দশমিক নাই, তার মানে পূর্ণ সংখ্যা আছে, মানে দশমিক নাই মানে আমরা এমন ভাবে বসাবো যে 21-এর পরে একটা দশমিক শূন্য আছে বা সামথিং। তাহলে দশমিক নাই মানে এখানে দশমিকটা আছে, 21 আমরা এখানে এইভাবে করে বসাবো। 135.7, তার মানে দশমিক তো এখানে বসবে, 135 এমন ভাবে বসাবো এই যে 135 এখানে 7 বসবে। আর এই যে এই জায়গাগুলোতে যে কিছু নাই, এগুলোকে আমরা শূন্য মনে করতে পারবো, মানে 21 মানে 21.000।
135.7 মানে 135-এর পরে দুইটা শূন্য যদি বসায় দেন মানের কোনো পরিবর্তন হবে না, এরপরে যোগ করে দিবেন, আর কোনো কাজ নাই। আপনার টার্গেট হচ্ছে জাস্ট আপনার দশমিক বরাবর দশমিক বসানো, কোনো জায়গা যদি ফাঁকা থাকে উপরে নিচে এগুলাকে, মানে দশমিকের পরে মানে সংখ্যার পরে এগুলা জাস্ট আপনি, হ্যাঁ এগুলো আপনি জাস্ট যোগ করে বসাই দিবেন। 700 মিলে 7, 300 মিলে 3, আর 7 আর 1 মিলে হচ্ছে 8, তাহলে এখানে আস্তে আস্তে 6, এখানে আসে হচ্ছে আমাদের 5, এখানে আসে 1, তাহলে 156.83 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ওকে, বুঝেছি, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এইবার আমরা চলে আসি যদি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনাকে আমি যদি বলি, ধরেন আপনাকে আমি বললাম যে 35 থেকে 21.79 বিয়োগ করেন, আপনি কিভাবে বিয়োগ করবেন? আপনার টার্গেট হবে 35 মানে হচ্ছে 35 দশমিক সামথিং শূন্য, আর নিচে আছে 21.97। তাহলে এই যে কিছু নাই, যে উপরে নাই মানে আমি 0 0 চিন্তা করে তারপরে আমরা বিয়োগ করে দেব, তারপরে আমরা বিয়োগ করে দিলে আমাদের আসলে অ্যান্সার চলে আসবে। ধরেন 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে থাকলো 1, এখানে 10 হয়ে যাচ্ছে। 0 থেকে 0 বিয়োগ করলে 0, হাতে থাকলো 1, এখানে থাকতেছে হচ্ছে 1, 1 একে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, এখানে থাকতেছে 1, তারপরে 13.03 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? আমি একটু জানতে চাই, আপনারা কি সবাই দশমিকের যোগ বিয়োগ যোগ বিয়োগ কি ক্লিয়ার কিনা? যোগ বিয়োগ ক্লিয়ার হয়ে গেলে আমরা এখন চলে যাব গুণের ক্ষেত্রে। দেখেন, আপনাদের সবচেয়ে বেশি পরিমাণ আসে কি? আপনাদের সবচেয়ে বেশি পরিমাণ আসে দশমিকের গুণ ভাগ। তাই আমরা গুণ ভাগে দ্রুত গতিতে আমরা চলে আসব। দেখেন 40তম বিসিএস এ আমাদের দশমিকের চলে আসছে গুণ। খুব মনোযোগ দিয়ে দেখেন, দশমিকের গুণ ভাগ কিন্তু আমাদের চলে আসে। এখন আসেন, দশমিকের গুণ করার সিস্টেম কি? একেবারে ইজি, আরে দেখার সাথে সাথে অ্যান্সার কিরকম। আপনি করবেন কি, দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলোকে আগে চিন্তা করবেন। দশমিক 1, দশমিক বাদ দিলে এটা 1, 0 0 1, দশমিক বাদ দিলে এটাও 1, 0 0 0 1, এটা দশমিক বাদ দিলে এটাও 1, তিনটা 1 গুণ করলে তো একই হয়, তার মানে অ্যান্সার আপনার একই বসবে। এখন আপনি চিন্তা করবেন, দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, এখানে আছে 1 আর 1 দুইটা, এখানে আছে 1টা 2টা 3টা, তাহলে 1 2 3 4 5 6টা মোট ডিজিট আছে দশমিকের পরে। জয়টা ডিজিট থাকবে ডান পাশ থেকে তত ঘর আগে দশমিকটা বসবে। যেহেতু এখানে 1 আগে থেকেই আছে, তার মানে আরো 5টা শূন্য আমাকে বসাইতে হবে। 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য বসাই তার আগে একটা দশমিক বসাতে হবে, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। কিছু নাই জন্য সামনে শূন্য বসানো যায়, নাও বসানো যায়, এটা বসানো না বসানো সেইমই কথা। আবার আমি বলি, ভালো করে বুঝেন। আগে আমরা দশমিক বাদে 1 1 এবং 1 গুণ করলে তো একই আসে, 1 লিখে ফেলছি। দশমিকের পরে 1 ডিজিট, 2 3 4 5 6 ডিজিট আছে, ডান পাশ থেকে 6 ঘর আগে দশমিক বসবে। 1 2 3 4 5 6, কিভাবে করে? একটা 1 তো আছেই, বাকি 5টা আমি শূন্য দিলাম, তার আগে আসলে আমাদের দশমিক বসবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, দেখেন আপনারা একবারে প্রাইমারি থেকেই দশমিকের গুণভাগ সবাই পারেন, সমস্যা নাই। আর তাও বিসিএস এ দেখেন 39, মানে বিসিএস এ দেখেন দশমিকের গুণ কতবার আসছে, এটা আসছে 40-এ, এইটা আসছে 39 এবং 39 এবং 37-এ। আরে কি এটা অবস্থা না? এগারো ছোট বাচ্চাদের। তাহলে দেখেন 4 আর 2 এবং 8 আমরা গুণ করি, 4 আর 2 গুণ করলে 4 2 8, 8 আর 8 গুণ করলে 8 8 হচ্ছে 64, আমাদের এইটার অ্যান্সারে আসবে 64। কারণ এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 8, তাহলে 4 2 8, 8 8 হচ্ছে 64। এখন আমি দেখি দশমিকের পরে 1 ঘর, এখানে আছে 2 ঘর, 1 আর 2 3, এখানে আছে 2 ঘর, 3 আর 2 5, তার মানে ডান পাশ থেকে 5 ঘর আগে দশমিক বসবে। এখানে যেহেতু দুইটা ডিজিট আছেই, তার মানে আরো 3টা আমি শূন্য বসাবো, তারপরে দশমিক বসাবো। কিছু নাই জন্য সামনে একটা আমরা শূন্য বসাতে পারি, তার মানে 0.3টা শূন্য 6 4 হবে আমাদের অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন ক্লিয়ার কথাটা লিখেন। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছেন? হুম, আসেন, মনে করেন আপনাকে আমি বললাম 12 গুণন 0.02 গুণন 4 আহ
1 ধরেন 1, এটা আমরা গুণ করলাম, তাহলে কত আসবে? এটা কি হবে বলেন? ধুমায়। দেখেন, আপনারা বলতেই পারেন যে স্যার আপনি এমন দেখাইলেন, এটা তো পূর্ণ সংখ্যা দেখাইলেন না, পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যার গুণ দেখাইলেন না, আবার তার সাথে আবার যদি দশমিক সংখ্যা যদি পূর্ণ আর দশমিক মিলাই থাকে তা তো দেখাইলেন না, তাই দেখাই দিচ্ছি, কোনো প্যারা খাইয়েন না। মানে এমন না যে আমি আপনাকে দেখাই দিব না, এমন আমি দেখাই দিব, আপনি জাস্ট মাথায় ঢুকান, ইজিলি পারবেন, কোনো প্যারা নাই, ইজি। আপনি প্রথমে চিন্তা করেন, এখানে আছে 12, এখানে আছে 2, 12 দুগুণে 24 হয়ে গেল, আর এইখানে কি আছে 11। মানে আপনি দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো চিন্তা করেন, একটা আছে 12, ওইটা দশমিক বাদ দিলে 2, এখানে দশমিক বাদ দিলে 11, তাহলে 12 দুগুণে হয় 24, 24কে আমরা যদি 11 দিয়ে গুণ করি, 24কে 11 দিয়ে গুণ করলে আমাদের আসবে হচ্ছে আমাদের আমাদের কত আসবে বলেন তো? 264, 264। তাহলে আমরা 264 লিখে ফেলবো, 264 লিখে ফেললাম। 264 লিখার পরে আমাদের টার্গেট হবে কি বলেন তো? দশমিকের পরে এখানে 1 2 2 ডিজিট, এখানে আছে 1 3 ডিজিট। তাহলে যেহেতু দশমিকের পরে 3 ডিজিট আছে, ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসাবো, কিছু নাই জন্য সামনে একটা শূন্য। তার মানে আমাদের অ্যান্সার আসবে 0.264। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান। ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? আমাদের টার্গেট কি হবে? এটা তো 12, তো 12ই লিখেছি, 0 0 2 দশমিক বাদ দিয়ে আছে 2 2 লিখলাম, দশমিক বাদ দিলে এটা হয় 11 11 লিখলাম, এগুলা গুণ করলে আসে 264। তাহলে 264 লিখার পরে এখানে দশমিক নেই, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে আছে 1 ঘর, মোট 3 ঘর আছে, তাই ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বুঝিয়েছে। ক্লিয়ার? বুঝেছি? অস্থির, 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 আপনারা সবাই অস্থির, অস্থিরতা। ভেরি গুড, সুন্দর। বলেন তো 1.2 কে 8 দিয়ে গুণ করেন, কত হবে? 1.2কে 8 দিয়ে গুণ করলে কত হয়? কি করবেন? মানে এগুলো আবার অনেকে পারে না, হ্যাঁ স্যার আমি তো এটা শিকার নেই স্যার, একটার সাথে একটা একই জিনিস কিন্তু দেখেন, যে 12 আর 8 গুণ করবেন, 8 12 কত? 96, 96 লিখবেন। দশমিকের পরে কয় ডিজিট আছে? 1 ডিজিট। তাহলে জাস্ট ডান পাশ থেকে 1 ঘর আগে দশমিক বসাই দিবেন, শেষ। 9.6, 9 দশমিক কত? 6। অস্থির? ক্লিয়ার? পারবো? অস্থির ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আসেন ভাগের কথা। ভাগের ভাগের আমাদের 2টা নিয়ম আছে। হুম, ভাগের। স্যার বইটা গাজীপুরে কোথায় পাবো? গাজীপুর চৌরাস্তায় মফিজ লাইব্রেরি, তারপরে আহ আরো শাহিন বুক ডিপো, এগুলোতে পাবেন। আচ্ছা, এবার আসেন ভাগের। ভাগের বিষয়টা আমরা যদি চিন্তা করি, এখানে ভাগ আছে, ভাগগুলাকে আপনি এইভাবে আগে লিখে ফেলবেন। 0.004, তাকে ভাগ করতে বলেছে 0.3টা শূন্য দিয়ে 8, এটা দিয়ে ভাগ করতে বলেছে। তো ভাগের নিয়মটা আমি যদি নর্মালি আমি যদি বলি, ভাগের নর্মাল নিয়ম এইভাবে করেই চিন্তা করেন। নর্মাল নিয়মটা হলো, দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1 বসে, যদি নিচে উঠে তাহলে উপরে বসাবেন। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য বসে, তয়টা শূন্য। এবং এখানেও দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য বসে, তাই না? এখানে এখানে যেহেতু 4টা ডিজিট তাই 4টা শূন্য, এখানে যেহেতু দশমিকের পরে 3টা ডিজিট তাই 3টা শূন্য। ক্লিয়ার? এইবার আমরা 1 2 3টা শূন্যের সাথে 1 2 3টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 4 × 10, নিচে থাকলো হচ্ছে আমাদের 8। তাহলে 4 একে 4, 4 2 8, এখানে তাহলে আমাদের অ্যান্সার আসলো 5। বুঝেন নাই মনে হয় কথা? মানে আমাদের, হ্যাঁ স্যার গণিত এত সহজ বুঝতাম না, আসলেই গণিত অনেক সহজ, গণিত অনেক সহজ। এটা কি বুঝেছেন? ক্লিয়ার? আবার আসেন, ভালো করে বুঝেন, যে 0.0.004, এটাকে ভাগ করতে বলেছে কি 0.3টা শূন্য দিয়ে 8। এটাই বেসিক নিয়ম। দশমিকটা যদি আমি উঠাই দেই, নিচে যদি উঠাই তাহলে উপরে একটা 1 পাবো, এরপরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য পাবো, 1 2 3 4টা শূন্য পাবো। এখানে যদি দশমিক উঠাই, তাহলে আমি দশমিকের জন্য নিচে এবার একটা 1 পাবো,
তিনটা ডিজিট আছে, তিনটা ডিজিট আছে দশমিকের পরে, তিনটা শূন্য পাবো। এরপরের কাজ হচ্ছে উপরে শূন্য নিচে শূন্য, তিনটা শূন্য এখানকার তিনটা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি? উপরে থাকলো 4 গুণন 10, আর নিচে থাকলো কি 8। তাহলে আমরা জানি যে 4 কে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8, 5 দ্বিগুণে যেহেতু 10 হয়, আমাদের অ্যান্সার হলো 5। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি জানতে চাই, ইজ ইট ক্লিয়ার? অস্থির? পারবো সবাই? সেরা সেরা সেরা। অস্থির? 0.0005, এটাকে আমাদেরকে ভাগ করতে বলছে 0.008 দ্বারা, এটাকে ভাগ করতে বলেছে। কি করব? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে দশমিক উঠাই দিলে দশমিকটা, আচ্ছা এখানে না উঠাই দিই, এরপরে একটা লিখি। 0.0005 ভাগ হচ্ছে আমাদের 0.008, তাই না? তাহলে আমরা দশমিক যদি উঠাই দিই, দশমিকের জন্য একটা 1, 1 2 3 4টা ডিজিট আছে, 4টা শূন্য আমরা পাবো। আবার দশমিক যদি আমরা উঠাই দেই, দশমিকের জন্য একটা 1, 1 2 3টা ডিজিট আছে, তাহলে আমরা তিনটা শূন্য আমরা পাবো, তিনটা শূন্য আমরা পাবো। এইবার আমরা যদি শূন্য শূন্য কাটাকাটি করি, তিনটার সাথে এই তিনটা আমরা কাটাকাটি করে ফেললাম, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? উপরে পেলাম হচ্ছে 5, নিচে পাইলাম 8 গুণন হচ্ছে আমাদের 10। তাহলে যেহেতু আমাদের এখানে আছে 1, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে 1/16 আমাদের অ্যান্সার। 16 ভাগের 1 ভাগ আমাদের অ্যান্সার হবে। বুঝেছেন? টাঙ্গাইলে পাবেন আদর্শ লাইব্রেরিতে, টাঙ্গাইলে পাবেন আদর্শ লাইব্রেরিতে, আদর্শ লাইব্রেরি। হ্যাঁ, 16 ভাগের 1 ভাগ। এই 16 ভাগের 1 ভাগকে আপনারা, আপনাদেরকে কখনো এই মানে ভাগ করতে যদি বলে, মানে আছে না যে আপনাকে অনেক সময় বললো যে না আপনি 16 ভাগের 1 ভাগকে আপনি দশমিকে প্রকাশ করেন, তাহলে নর্মালি কিন্তু আপনাকে ওই যে ভাগটা জানতে হবে যে কিভাবে 1কে 16 দিয়ে ভাগ করতে হয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যেহেতু 1 হচ্ছে 16-র চেয়ে ছোট, তার মানে আমাকে 0 দশমিক নিয়ে একটা শূন্য নিতে হবে। এখনো 10 হচ্ছে 16-র চেয়ে ছোট, তার মানে আরো একটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য নিতে হবে। এখন 16-র চেয়ে বড় হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি 6 16 হচ্ছে 96, এখানে আমরা 96 নিব, এখানে 4 নিব, যেহেতু দশমিক নেওয়াই আছে একটা শূন্য তো পেয়েই যাব। হ্যাঁ, 16 দ্বিগুণে হচ্ছে 32, 32 নিলাম, এখানে 8 নিব শূন্য, তারপরে আমরা যদি 5 16 বলি, তাহলে 5 16 হচ্ছে আমাদের 80। আপনাকে যদি কখনো বলে, তার মানে এইটার মান কিন্তু 0.0625। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? মানে যদি আমাকে যদি বলা হয় যে 16 ভাগের 1 ভাগ অ্যান্সার নাই, আমাকে দশমিকে প্রকাশ করতে হয়, তাহলে নর্মাল নিয়মে দশমিক করতে হবে, কিন্তু নর্মাল নিয়মে আপনি দশমিক করতে পারবেন। মানে 16কে যদি আপনি 1 দিয়ে ভাগ করেন, মানে নিয়মটা কি আসলে? মানে 16কে তো আপনাকে 1 দিয়ে তো ভাগ করতে পারবেন না, 1 তো হচ্ছে ছোট, তার মানে 0 দশমিক নিলাম, একটা শূন্য নিলাম। এখনো 10ও তো 16 হচ্ছে ছোট, আরো একটা শূন্য নিলাম, তাহলে এখানে শূন্য দিলাম। এখন 100 বড় হয়ে গেছে, তার মানে 100কে 16 দিয়ে ভাগ করলে 6 16 হচ্ছে 96, বিয়োগ করলে 4, দশমিক যেহেতু আগেই নিয়েছি, একটা করে শূন্য আমরা পাবো। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখন আসেন, এখন আসেন, আপনাদের কাছে কি মনে হয়েছে? এই অঙ্ক কি এইভাবেই শর্ট, একবারে সহজ? কিন্তু এইটা করার আপনি আমার দেখবেন আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আমি এইভাবে করে করি নাই, আমি আরো শর্টকাট নিয়মে করছি। আপনাদেরকে বেসিক নিয়ম শিখাই দিলাম না? মজা পাইছেন? বেসিক নিয়মে বেসিক নিয়মই তো সহজ, খুব সহজ, কোনো সমস্যা নাই, এটা বেসিক নিয়মও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরো একটা নিয়মটা শিখে রাখেন, শিখে ফেলবেন, খুবই সুন্দর করে শিখে ফেলবেন। সেটা কি বলেন দেখি? এই নিয়মটা খুব ভালো করে শিখবেন। সেটা কি? আপনি জাস্ট দেখবেন, এখানে দেখেন, লবে 1 2 3 4টা ডিজিট আছে, হরে 1 2 3টা ডিজিট আছে দশমিকের পরে। আপনি কি করবেন? একটা শূন্য বসাই দিবেন, যাতে করে লব আর হরে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান হয়ে যায়। একটা শূন্য বসাই দিলাম। আপনাদেরকে আমি বলেছিলাম যে কোন কোন এই যে 0.3 যেই কথা, 0.30 সেই কথা, মানে লাস্টে শূন্য বসাই দিলে মান কখনো পরিবর্তন হয় না, এরা সবারই মান আসলে সমান, এগুলো সবগুলোরই মান আসলে সমান। তো আমি ডিজিট সমান করার জন্য
আমি কি করব, এখানে যেহেতু দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট আছে, এখানে 1 2 3টা ডিজিট ছিল, একটা শূন্য বসাই দিলে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান হয়ে গেল। এরপরে আল্লাহর ওয়াস্তে দশমিকটাকে উঠাই দিব, দশমিকটা উঠাই দিলে কি হয়, উপরে থাকলো 3টা 0 5 মানে হচ্ছে 5, নিচে থাকলো 2টা 0 80 মানে নিচে হচ্ছে 80। তাহলে কাটাকাটি করলে 1/16 হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝছেন? কথা কি বুঝলেন? কাহিনী কি বুঝলেন? কাহিনী বুঝছেন? এর আগের অঙ্কটা যে করেছি এইটাও একটু চিন্তা করেন। এর আগের অঙ্কটা, এই যে 5 যে অ্যান্সার আসছিল, দেখেন ভালো করে দেখেন, 0.004 ভাগ 0.0008। দেখেন নিচে ডিজিট আছে কয়টা ভাইয়া? নিচে ডিজিট আছে 1 2 3 4টা, উপরে কয়টা? 1 2 3টা। একটা শূন্য বসাই দিব, ক্লিয়ার, বুঝছি। এখন এখানেও 4টা, এখানেও 4টা, দশমিক ভ্যানিশ। দশমিক যদি ভ্যানিশ করি তাহলে হইলো 3টা 0 40 মানে উপরে থাকলো 40। দশমিক ভ্যানিশ মানে 4টা 0 8 মানে হচ্ছে 8। এবার কাটাকাটি করলে 5 8 40 মানে 5 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি জানতে চাই অস্থির, অস্থির, অস্থির ওয়াও, অস্থির ওয়াও কিনা? তাই না? অস্থির। এইবার দেখেন অস্থির ওয়াও দিয়ে আমরা অস্থির অস্থির, এই যে দশম বিসিএস এর অস্থির ওয়াও দিয়ে আমরা কোশ্চেন করব। অস্থির ওয়াও দিয়ে আমার নিবন্ধন বইয়ের 3418 নম্বর কোশ্চেন, নিবন্ধন বইয়ের, হ্যাঁ, 3418 নম্বর কোশ্চেন। দেখেন মজার ব্যাপার, দেখেন এখানে দশমিকের পরে 1 2 3 4 5 6টা, দশমিকের পরে এখানে 6টা ডিজিট আছে। এখানে কয়টা? 1 2 3 4 5 6টা। কি মজা! দশমিকের পরে উপরেও 6টা ডিজিট, নিচেও 6টা ডিজিট, কোনো প্যারা নাই। এবার আমি দশমিক সব ভ্যানিশ, আমি চিন্তা করবো দশমিক আর নাই, কারণ দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট আছে, মানে আমার আর কোনো চিন্তা নাই। দশমিক বাদ দিয়েই আমার আসলে অ্যান্সার, অর্থাৎ উপরে 3টা 1 গুণ করলে 1, নিচে 2 দুগুণে 4 দুগুণে 8 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1/8 হচ্ছে আমাদের অ্যান্সার। অস্থির, সবাই ক্লিয়ার? বুঝছি। অস্থির ক্লিয়ার। দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান থাকলে আমার কিচ্ছু করার নাই, শূন্য বসায় দেওয়ার কিচ্ছু নাই, অস্থির ভাবে করে কিন্তু আমরা অ্যান্সার বসায় দিব। কারণ উপরেও আছে 6টা ডিজিট দশমিকের পরে, নিচেও আছে 6টা ডিজিট, কোনো শূন্য টুন্যর খেলা নাই। যেহেতু খেলা নাই, আমি জাস্ট 1 1 1 গুণ করছি, 2 2 2 গুণ করছি, তার মানে উপরে 1 1 1 গুণ করলে 1, আর 6 6 6 2 2 2 গুণ করলে 8। ক্লিয়ার? বুঝছি। এইবার দেখি, এইটা আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপে। প্রাইমারির স্টুডেন্ট যারা তৃতীয় ধাপের আছেন, তাড়াতাড়ি আমার মডেল টেস্ট বইটা সংগ্রহ করেন, এমপিবিএন মডেল টেস্ট বইটা। ওই যে উপরের ওই নাম্বারে কল করেও অর্ডার দিতে পারেন, 01320820824 ওই নাম্বারে। অথবা নিবন্ধনের যারা আছেন, নিবন্ধনের বইটা সংগ্রহ করবেন। এটা কিন্তু নিবন্ধনের বই থেকে করাচ্ছি আমি, কিন্তু সামনে আবার প্রাইমারি তৃতীয় ধাপের জন্য ক্লাস দিব। দেখেন দশমিকের পরে 1 2 3টা ডিজিট আছে, এখানে 1 2 3 4টা ডিজিট আছে, তার মানে মিলে নাই। এখানে আছে 3টা ডিজিট দশমিকের পরে, এখানে আছে 4টা ডিজিট। তার মানে আমাদের যে মিললো না, আমরা একটু লিখে ফেলি, 0.1 গুণন 1.1 গুণন 1.2, মিললো না কিন্তু। 0.01 গুণন 0.02। দেখেন উপরে আছে 3টা ডিজিট দশমিকের পরে, এই যে 1টা 2টা 3টা, এখানে দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট, মিলে নাই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা কাজই করব, যেখানে 3টা আছে 4টা বানাবো। 4টা কেমনে বানাবো? আপনার ইচ্ছা ভাইয়া, আপনার ইচ্ছা হইলো এই জায়গায় শূন্য দেওয়ার, দিলেন 4টা হয়ে গেল, এই যে 1 2 3 4টা। আপনার ইচ্ছা হইলে এই শূন্যটা কই বসাইতে পারতেন, এখানে। এই শূন্যটা এখানেও বসাইতে পারতেন। এটা আপনার ইচ্ছা। কারণ 0.1 যা কথা, 0.10 সেই কথাই। 1.1 যা কথা, 1.10 সেই কথাই। 1.2 যা কথা, 1.20 তাই কথা। আপনার যেইখানে ইচ্ছা একটা শূন্য বসাই দিলেই দশমিকের পরে আমার কি ডিজিট সংখ্যা সমান হয়ে গেল। এইবার আল্লাহর ওয়াস্তে আমরা যদি দশমিক গুলাকে নাই হিসাবে চিন্তা করি তাহলে হবে 1, এইটা দশমিক নাই তাহলে 11, এখানে দশমিক নাই মানে এটা হচ্ছে 120। নিচে উপরে দশমিক না থাকলে এটা 1, এটা দশমিক না থাকলে এটা হচ্ছে 2। আমি যদি কাটাকাটি করি, 2 ওকে 2, 60 দ্বিগুণী হচ্ছে আমাদের 120, 6 11 66, তার মানে আমাদের অ্যান্সার আসলো 660। অস্থির, সবাই পারবো? ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? বুঝছি, পারবো, অস্থির। একবারে ধুসুম করে আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে করে দশমিকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। আর কেউ ঠেকাইতে পারবে আপনাকে? এর পরের দিন, আগামী দিন আমরা শিখবো আমাদের এইখানকার যেই জিনিসটা শিখবো, ভাজক সংখ্যা নির্ণয়ের আগে আমরা শিখবো হচ্ছে বর্গমূল নির্ণয়। যেহেতু বর্গমূল নির্ণয় পরীক্ষায় খুব আসতেছে, দশমিকের বর্গমূল আমরা একে ছেড়ে দিব না, তাই না? আগামীকালকে আমরা শিখবো দশমিকের বর্গমূল নির্ণয়। তো আমি বলবো যে ক্লাসটা সবাই এখানে যারা যারা আছেন সবাই শেয়ার করে দেন। আমরা কালকে আবার 8টার দিকে ক্লাস করব, কিন্তু সবাইকে লাইভে থাকতে হবে। আমি বলেছি লাইভে পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট উপস্থিত থাকলে আমরা প্রতিদিন 8টার দিকে আমরা ক্লাস করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।